কিছু সময়ের জন্য যোগাযোগ বন্ধ করে দিন। কতগুলো মৃত গাছের মধ্যে পানি দিচ্ছিলেন তা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আগে আটা কাই করে নিচ্ছি। আটা কাই করার পরে ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য। গিয়ে দেখি ট্রাক্টরের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। চতুর্দিকে ক্ষেত চাষ করা হচ্ছে ধান লাগানোর জন্য। আর সকালবেলার পরিবেশ তো অনেক সুন্দর, আর চতুর্দিকে ক্ষেতের ভিতর পানিও দেওয়া হচ্ছে। তো ছাগলগুলো ছেড়ে দিয়েছি, বাচ্চাগুলো তো মায়ের পিছনে পিছনে রওনা হয়েছে। আর এই যে তারা দুধ খেয়ে নিচ্ছে। তারপর ছাগলগুলো খেতে নিয়ে যাচ্ছিলাম বেঁধে রাখার জন্য, কারণ ছাড়া যায় না, চতুর্দিকে মানুষের ক্ষতি করে। তো এই জন্য বেঁধে রাখবো। আর এই যে হাঁসগুলো পানি পেয়ে একদম আনন্দে, তাদের সীমা নেই। পরে বাড়িতে এসে রুটি বানাতে বসে গেছি। আটাটা ডলা দিতেই তো দেখি হাতে লেগে যাচ্ছে। আটা কাই করা আজকে একদমই ভালো হয়নি, এত নরম হয়েছে। কাই করার সময় তো টের পাইনি যে এত নরম হয়ে যাবে। তো কষ্ট হবে আজকে রুটি বানাতে, একদিকে নিতে যাব আরেক দিকে চলে যাবে, এরকম একটা অবস্থা হবে। আর শুরুতে যে বলেছিলাম, আমাদের সকল সমস্যার সমাধান কিন্তু সময়ই করে দেয়। সেটা আমরা ধৈর্য ধরে সহ্য করতে পারি না, সব সময় টেনশন করি যে কি হবে কি হবে। আসলে সময় আমাদের পরম বন্ধু, সবকিছু আমাদের চোখে আঙ্গুল দিয়ে সময়ই দেখিয়ে দেয়। তো যাই হোক, এখন রুটিগুলো যেরকমই পারতেছি ওরকমই তাড়াহুড়া করে বানাচ্ছি, কারণ সকালবেলায় দেবর উঠে গেছে। কয়েকদিন যাবত দেবর এসেছে। স্বামী তো ফজর থেকে শুরু করে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, নাস্তা বানাও। তো শীতের ভিতর না, সকালবেলা উঠতেও ইচ্ছে করে না। তো তাড়াহুড়া করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। তো রুটি যেরকমই হোক না কেন, ভাজাটা মোটামুটি ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সুন্দর করে রুটিগুলি এখন ভেজে নিচ্ছি, সাথে ডিম ভাজি করে নেব। তো এগুলোই আমার প্রতিদিনের সকালের নাস্তা, রুটি, চা, আর না হলে ডিম ভাজি। তো সুন্দর করে রুটিগুলো ভেজে এখন ডিম দিয়ে দিলাম। ডিমটাও সুন্দর করে ভেজে নিব। রুটি ভাজতে যে সময়টা লাগে, ডিম ভাজতে কিন্তু ততটা সময় লাগে না, ডিম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সুন্দর করে একটু লাল লাল করে ডিমটা ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো আমার নাস্তা রেডি। তো নাস্তাটা দিয়ে তারপর আবার দুপুরে চলে এসেছি রান্নাঘরে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, তারপর হলুদ, সবকিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে তারপর করলা দিয়ে দিব। এখানে করলা ভাজি করে নিব। তো করলা আর আলু দিয়েছি সাথে। তো সুন্দর করে করলাটা ভাজি করব একটু পোড়া পোড়া করে, তাতে তিতা কম লাগে। তো আরেক পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, লবণ। এখন সুন্দর করে ভেজে নিব। সামান্য একটু ভেজে তারপর এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে লাল শাক রান্না করব। লাল শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কি হবে, আমার ছেলে আর কি খাবে। তো এক কাজে দুই কাজ হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে তার ভিতর আমি আদা রসুন বাটাও দিয়ে নিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে তারপর কষাবো। আর শাকের মধ্যে তো আর কোনো ঝোলের কোনো ব্যাপার স্যাপার নেই, শাক থেকে যে পানি উঠবে ওই পানিতেই আমার তরকারি রান্না হয়ে যাবে। শুধু মাছটা কষাতে হবে ভালোভাবে। আর চিংড়ি মাছটা অত বেশি কষানোর কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে মোটামুটি। এখন লাল শাকগুলো দিয়ে নিচ্ছি। লাল শাক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে যে পানি উঠবে ওই পানিতে আমি তরকারিটা রান্না করে নিব। এই পাশে আমার করলা ভাজিটাও হয়ে এসেছে, সুন্দর একটু লাল লাল হয়ে আসছে। তো এই যে তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে তারপরে ঝোলটা একটু টানাবো আর কি। এই তো আমার শাকের পানিও একদমই কমে গেছে। 2-4 সেকেন্ড রেখে তারপর নামিয়ে ফেলবো। লাল শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই পাশের চুলায় মশলা কষিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্য। ছেলে কয়েকদিন যাবত মাছ দেখতে দেখতে ওর অন্যরকম খাবারের প্রতি অনীহা চলে এসেছে। খাবার খেতে চায় না। মাছ দিয়ে তরকারি রান্না করলে শুধু তরকারির সবজি আর ঝোলটাই খাবে, মাছ মুখেও দেয় না। এই ছেলেটার যে কি স্বভাব হয়েছে, মাছ খেতেই চায় না একদম। তো সুন্দর করে একটু মাংসটা কষিয়ে তার ভিতর আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করে। আলু আমাকে দিতেই হবে, যে কয়েকদিন দেবর আছে। তো দেবর থাকতে আমার সবকিছুর মধ্যেই আলু ব্যবহার করতে হয়, কারণ দেবর প্রচুর পরিমাণে আলু খায়। আবার স্বামী আলু পছন্দই করে না। দুই ভাই
হয়েছে 2 রকম। তো সুন্দর করে আলু আর মাংস কষিয়ে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই যে মোটামুটি রান্নাটা হয়ে গেছে। যেহেতু আলুর তরকারি অতটা ঝোল মানে টানানো যাবে না, এমনিতেই ঝোল টেনে যাবে, আমি এভাবেই নামিয়ে ফেলবো। পরে স্বামী সন্তান দেবরকে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে রাতের বেলা আমার ছেলের কাণ্ড কারখানা, ওর বাবা ওকে মাগরিবের সময় পাঠিয়েছিল দোকানে যে একটু চাপাতি আর হচ্ছে বনরুটি আনার জন্য। সে এখন এসেছে, মানে অন্ধকার হয়ে গেছে, টেনশনও লাগে এত ছোট একটা বাচ্চা। তো পরে এসে আমাকে টাকার হিসাব দিচ্ছে, কয় টাকা খরচ করেছে, কয় টাকা মানে অবশিষ্ট আছে, হিসাবে একদম টনটনা। ওর জন্য দোয়া করবেন সবাই। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।